শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্তকণ্ঠের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। কিছুতেই যখন হচ্ছিল না সমাধান, ঠিক তখন ঢাকার রাজনীতি বাঁক বদলালো লন্ডনে গিয়ে। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক অনেকটাই কাটলো দেশের নির্বাচন নিয়ে এতদিন ধরে জমে থাকার কালো মেঘ। অনড় অবস্থানে থেকে সরে আসে দুপক্ষই, ফলে গেল প্রায় 2 দশকের সংলাপ আলোচনাবিহীন বাংলাদেশের রাজনীতিও যেন লেখা হলো নতুন করে। যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে প্রস্তুতি শেষ হলে জাতীয় নির্বাচন হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দর্শক আমরা শুরুতেই দেখে আসবো। এ এক অভূতপূর্ব সন্ধিক্ষণ। হাজারো ছাত্র জনতার রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যে বিভেদের বরফ, তা যেন বিচূর্ণ হলো বহু প্রত্যাশিত সাক্ষাতে। স্বভাবসুলভ বিনয় নিয়ে এগিয়ে এলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে বাড়িয়ে দিলেন সমঝোতার হাত। আর মা খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে নোবেলজয়ী প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ নিলেন বিএনপির আগামীর কাণ্ডারি তারেক রহমান। ঢাকার রাজনীতির আকাশে জমে থাকা কালো মেঘ কাটতে শুরু করে লন্ডনের শুভ্র সকালে। দ্য ডরচেস্টার হোটেলে 2 গুরুত্বপূর্ণ নেতৃত্বের মাঝে 1.5 ঘন্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক শেষে তারেক রহমান যে হাসি মুখ নিয়ে বেরিয়ে এলেন, তাতে ছিল ইতিবাচক কিছু ইঙ্গিত। সেটি পরিষ্কার হয় যৌথ বিবৃতিতে। এতে জানানো হয়, আগামী রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে, তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের অগ্রগতি প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ও সংস্কার এগিয়ে নেওয়া হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যে কোনো সময় দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। আবহাওয়াটা খুব ভালো। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে কোনো জটিল পরিস্থিতির সমাধান আলোচনার টেবিলে হওয়ার নজির নেহায়েতেই কম। তাই ইউনূস তারেকের এই বৈঠককে একটি দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে। নাফিউল ইসলাম, লিংকন। দর্শক, আমরা ডক্টর ইউনূস এবং তারেক সংলাপ নিয়ে আলোচনা করব, পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে উত্তেজনার নতুন বিস্ফোরণ, ইরান এবং ইসরায়েলের যে ঘটনা ঘটছে সেটি নিয়েও মোটা দাগে আমরা আলোচনা করব। আলোচনার জন্য সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং লেখক আবু সাঈদ খান, এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন, এবং রয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুরুতেই আবু সাঈদ খান আপনার কাছে আসতে চাই। বহুল প্রতীক্ষিত যে বৈঠকটি সেটি অবশেষে হলো এবং তারেক রহমান ফেব্রুয়ারি 2026 নির্বাচনের একটা প্রস্তাব দিয়েছেন এবং ডক্টর ইউনূস শর্ত সাপেক্ষে বিবেচনার আশ্বাস দিয়েছেন। শর্ত যদি পূরণ না হয় সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, আশাপ্রদ ঘটনা। রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছিল, আমার মনে হয় সেটার একটা অবসান ঘটেছে। দুই ক্ষেত্রেই সরকার এবং বিএনপির মধ্যেই স্বস্তির হাওয়া বইছে। হ্যাঁ, তবে এইটা ঠিক যে কিছু শর্ত দিয়েছেন যে বিচার এবং সংস্কার, তো এই দুটোর শেষ হলে তো এইটার তো সীমানা নাই যে কোন কোন বিচার হবে, কোন কোন বিচার সম্পন্ন করতে হবে এবং কোন কোন
সংস্কার করতে হবে, এর কোনো সীমানা নাই। যেমন সংস্কার চলমান প্রক্রিয়া, বিচারও তো সব বিচার শেষ হবে না, তবে এই সময়ের মধ্যে হবে না, এটা সম্ভাবনা, তো গুরুত্বপূর্ণ বিচার। তো এই ক্ষেত্রে তো আন্তরিকতার বিষয়, তবে আমাদেরকে মনে করতে হবে যে দেশটা তো রাজনীতিকরাই পরিচালনা করবেন, কেননা দেশ পরিচালনা একটা রাজনৈতিক কর্মকাণ্ড। অতএব সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের সহযোগিতার মধ্য দিয়ে সংস্কারের যেটুকু মূল কিছু কিছু সংস্কার, বিশেষ করে একটা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সংস্কার, নির্বাচনী কমিশন ইত্যাদি ক্ষেত্রে যে সংস্কারটা দরকার সেটা করতে হবে এবং গুরুত্বপূর্ণ বিচারগুলো সম্পন্ন করতে হবে। সেই ব্যাপারে একটা ঐক্যমত্যের ব্যাপারটা রয়ে গেছে, কেননা তা না হলে এই শর্তের মধ্যেও এক ধরনের শর্তটাকেও ভিন্ন খাতে প্রবাহিত করা যায়। শর্তের মধ্যেও ধরুন বিরোধের বীজ কেউ বপন করতে পারে, তবে আমার কাছে সেটা মনে হয়নি। কেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যে উৎফুল্ল চেহারা আমরা দেখেছি, তাতে আমরা আশাবাদী। এবং এও আমি এটা যে বিএনপি যদি এমন একটা সূত্রে খবর পেয়েছি, আমি জানি না খবরটা কতটুকু অথেন্টিক, যে বিএনপি ক্ষমতায় আসলেও আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন তার অবদান কিংবা তিনি যেন দেশ সেবার কার্যক্রম অব্যাহত রাখেন, সেই ধরনের প্রক্রিয়ার কথাও নাকি তারেক রহমান বলেছেন। আমি এটা নিশ্চিত নই। কিন্তু এর আগে তো একটা সংবাদ সম্মেলনে এই একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন তাকে, তিনি বলেছেন যে মানে কোনো পসিবিলিটি নাই। না, ওনার কোনো আগ্রহ নেই আমি যতদূর মনে হয়। তো আগ্রহ না থাকলেও তো দেশের বৃহত্তর স্বার্থে এমনটা হতে পারে, তবে সেই ক্ষেত্রে একটা প্রবলেমও রয়েছে। এই ধরনের ঘোষণা সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে হতে পারেন হওয়াটা ঠিক না, এই জন্য যে সেখানে তো আরও অনেক রাজনৈতিক স্টেক হোল্ডার আছে, অন্য দল রয়েছে। অতএব এই ধরনের ঘোষণা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলে এক ধরনের পক্ষপাতের বিষয়টা এসে যেতে পারে। এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট মানে যে নিরপেক্ষতা তার অবস্থান স্পষ্ট করেছেন, সেটি যৌক্তিক বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আবু সাঈদ খান। আপনার কাছে আবারও আসবো। জনাব আকবর হোসেন, আপনার কাছে এবার একটু আসতে চাই, একই প্রশ্ন আপনার কাছে। এই যে আলোচনাটি, আপনি তো সেখানে রয়েছেন এবং দেখেছেন চোখের সামনে, একটু জানতে চাইবো কেমন মনে হচ্ছে আপনার কাছে? না, এটা তো খুবই একটা পজিটিভ আলোচনা ছিল এবং আমার দৃষ্টিতে দিস ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট মোমেন্ট ফর বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি। কারণ আমরা দেখেছি যে সবসময় অতীতে যে আলোচনাকে কিভাবে নেগেট করা হয়, যে পরিস্থিতি যাই হোক না কেন আলোচনা করা যাবে না, এটা আমরা অতীতে শুনেছি বহুবার। এগুলো শুনে শুনেই আমরা বড় হয়েছি। তা আমরা এবার দেখলাম যে যখন একটা বাংলাদেশের সামনে আমাদের একটা স্থিতিশীল গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে হবে এবং সেই যাত্রাটা আমরা কিভাবে করব, আমাদের সামনের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ভালো মতো ফিক্স করতে পারি, সেই জন্য এই আলোচনাটা খুব দরকার ছিল। দেখুন, 5ই আগস্টের পরে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বাস্তবতা, এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। কারণ এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হয়নি। 1500 মানুষ মারা গেছে এবং আরো 2000-এর বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। একটা শাসক গোষ্ঠী যারা জনগণের উপর নিপীড়ন চালিয়েছিল তারা পালিয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটাই কিন্তু প্রথম যে কোনো শাসক গোষ্ঠী পালিয়ে গেছে। বাংলাদেশে এটা অতীতে আর কখনো হয়নি। সুতরাং আমাদের সামনে এখন যে ব্যাপারটা, যে 5ই আগস্টের পরে 4 দিন দেশের সরকার ছিল না, অধ্যাপক ইউনূস দায়িত্ব নিয়েছেন এবং ওনাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে বিএনপি সহ অন্য যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তারা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে একটা স্থিতিশীলতা দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এবং আমাদের যেটা প্রয়োজন একটা পিসফুল প্রসেস অফ ট্রান্সফার অফ পাওয়ার, অর্থাৎ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া আমাদের নিশ্চিত করতে হবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য। এটা যদি আমরা করতে না পারি, আমরা আসলে কোনো কিছুই ভবিষ্যতে আগাতে পারবো না। তা আমি মনে করি এখন যে অন্তর্বর্তী সরকার আছে তাদের যে প্রায়োরিটিস, এই প্রায়োরিটিগুলোর মধ্যে অন্যতম প্রায়োরিটি হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা এবং যেটার দিকে আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে এটা স্বীকৃতি থাকবে। এখন সেই লক্ষ্য কাজ করতে হলে যেগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমরা করতে না পারি এবং আমরা যদি এটা স্থিতিশীল পরিস্থিতির মাধ্যমে যদি নির্বাচনের দিকে যেতে না পারি, তাহলে নির্বাচন হলেও তার পরবর্তীতে দেশের কি সিচুয়েশন দাঁড়াবে সেটাও কিন্তু অনেকের কাছে পরিষ্কার না। সুতরাং আমাদের যেটা দরকার, যে মেসেজটা দরকার, যে এখন যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিস যারা আছে তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটা ভালো বোঝাপড়া আছে এবং আমরা চাইলে
যে কোনো সময় যে কোনো আলোচনায় বা যে কোনো ইস্যু নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অনেকে এখানে নানা হিসেব নিকেশ করছেন, এবং কেউ বলছে যে আমি দেখলাম যে কে জিতলো, কারটা বেশি প্রাধান্য পেল। আমি বিষয়টাকে ওইভাবে দেখতে চাই না। এখানে সবসময় উইন অ্যান্ড লুজ ব্যাপারটা ওইরকম হয় না। রাজনীতিতে বা রাষ্ট্র পরিচালনায় উইন উইন সিচুয়েশনও তৈরি হয়, এবং আমার কাছে মনে হয় যে এই যে আমরা উইন উইন সিচুয়েশন দুই পক্ষের যদি আমরা বলি, ব্যাপারটাকে সেভাবে দেখাও ঠিক হবে না। এটা হচ্ছে বাংলাদেশের জনগণের উইন, কারণ বাংলাদেশের জনগণ মনে করে যে আমাদের একটা স্থিতিশীলতা দরকার, আমাদের একটা কন্ডিউসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট দরকার, যেখানে এদেশের মানুষ মনে করতে পারে যে আমরা গণতন্ত্রের পথে স্থিতিশীল যাত্রা করতে পারি, এবং স্থিতিশীলতা না থাকলে আমাদের গণতন্ত্র টেকসইও হবে না, এবং সেই জন্য মানুষ আশাবাদী, এবং এই বৈঠক সেই বার্তাটাই দিয়েছে। কিন্তু আলোচনার যে দুপক্ষের ছাড় দেওয়ার যে একটা মানসিকতা বিশ্লেষকরা বলছেন, এবং আমরাও দেখেছি যে ডিসেম্বরের নির্বাচনের কথা বলছিল বিএনপি, সেখান থেকে সরে তারা ফেব্রুয়ারি পর্যন্ত গিয়েছে, এবং প্রধান উপদেষ্টা বলেছিলেন এপ্রিল দিকে, তিনিও সেখান থেকে সরে ফেব্রুয়ারির একটা আশ্বাস দিয়েছেন। কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, এখানে কি হয়েছে বা এখানকার মিটিং এর টোনটা কেমন, বা এটা কোন প্রেক্ষাপটে আয়োজন করা হয়েছে, আমি সেটা বলতে পারি। ঢাকায় কি হচ্ছে সেটা নিয়ে আমি আজকে খুব বেশি অবগত নই আর কি। হয়তো আমি আরো কয়েকদিন পরে এটা আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং আমার তৈরি হবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আপনি যে কথাটা বললেন যে এখানে দুই পক্ষের যে ছাড় দেওয়ার বিষয়টা, এখানে আসলে ছাড়েরও কোনো বিষয় না আর কি। আমি বিষয়টাকে যেভাবে দেখি যে আমরা তো একটা জিনিস এগ্রি করি যে আমাদের একটা গণতন্ত্রের পথে আমাদের যাত্রা দরকার, আমাদের একটা ডেমোক্রেটিক সোসাইটি দরকার, এটা আমরা এগ্রি করি। এটা কিন্তু কোনো পক্ষই বলছে না যে আমাদের এটা প্রয়োজন নেই। এটা অন্তর্বর্তী সরকারও বলছে না, এনসিপিও বলছে না, অন্য কোনো পলিটিক্যাল পার্টি বিএনপিও তো বলছেই না, বলছে না তারা। এবং আমাদের সংস্কারও লাগবে কিছু, রাষ্ট্রীয় সংস্কার। কিসের সংস্কার এগুলো? এই সংস্কারগুলো হচ্ছে যেই জিনিসগুলো আমাদের পলিটিক্যাল সিস্টেমকে এবং আমাদের জীবনযাত্রাটাকে ইজি করতে পারে। এবং কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু বলছে না যে সংস্কার লাগবে না। বিএনপি কি বলেছে সংস্কার লাগবে না? তারা কিন্তু সে কথা বলে নাই। কিন্তু ব্যাপার হচ্ছে ওয়ে অফ থিঙ্কিং, আমরা কে কোন দিকে আমরা চিন্তা করছি। অর্থাৎ আপনার একটা গন্তব্যে আপনি যাবেন, সেই গন্তব্যে যাওয়ার উপায়টা কি হবে? আপনি কি হেঁটে যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, নাকি অন্য কোনো ভাবে যাবেন? এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। বাট আমরা সবাই জানি যে আমাদের লক্ষ্যটা কোন জায়গায়। তো সেখানে তো একটু মতভেদ বা ভিন্ন মত থাকতে পারে। আমরা এটা এক্সপেক্ট করাটা ঠিক হবে না যে সবাই একই রকম মত দিবে, তাহলে তো রাজনৈতিক দল একটাই হতো, সেটা হবে না। সুতরাং এই যে ধরুন ভিন্ন মতটা আসবে, বা আমরা যদি মনে করি যে আমি একভাবে ভাবছি, আপনি আরেকভাবে ভাবছেন, তাহলে আমরা যুক্তি দিয়ে কথাটা বলি যে আমি কেন এটা ভাবছি, আপনি কেন সেটা ভাবছেন। তখন আমরা একটা মিড পয়েন্টে আসতে পারবো, সেখানে একটা সমাধান আসবে। সুতরাং আমি এখানে ছাড় দেওয়ার কোনো বিষয় দেখি না, আমি বিষয়টাকে সম্পূর্ণ আলোচনা হিসেবেই দেখি। অনেক ধন্যবাদ আকবর হোসেন, আপনার কাছে আবারও আসবো আমরা। রাহিদ এজাজ, আপনার কাছে আসতে চাই একই প্রশ্ন নিয়ে। আমরা বলছিলাম যে এই আলোচনা নিয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন হয়েছে, প্রেস কনফারেন্সে বিএনপি মহাসচিব কথা বলেছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জামাতও কথা বলেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলেছে, সাধুবাদ জানিয়েছে, আবার ভিন্ন প্রতিক্রিয়াও কেউ কেউ দেখিয়েছেন। বিশেষ করে এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক তিনি বলছিলেন। একটু জানতে চাইব আপনার কাছে। ধন্যবাদ। আমি বিষয়টাকে এভাবে দেখি, দেখুন গত বেশ কিছুদিন ধরে এই যে অন্তর্বর্তী সরকার এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের একটা ডেডলাইনের কথা বলছিলেন। তো বিএনপির দিক থেকে কিন্তু জোরালোভাবে বলা হচ্ছিল যে ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে করতে হবে, তারা এই জায়গা থেকে সরছিল না। আবার এটা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে একটা ধরেন মত পার্থক্য, মতবিরোধ, যেই নামে অভিহিত করি না কেন, সেটা চলছিল। তো ঈদের আগে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যখন বললেন নির্বাচনের সময়সূচিটা, উনি এপ্রিলের কথা ইন্ডিকেট করলেন। তো তাতে করে এক ধরনের ইন্ডিকেশন ছিল যে ওই যে ডেডলাইনের কথা বলছিলেন যে না, সেটা ডিসেম্বরে হচ্ছে না ভালো কথা, বা জুনেও নয়, 2 মাস এগিয়ে আসবে। তো এরকম একটা টানাপোড়েনের মধ্যে আমি এটাকে একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখতে চাই, বা আমাদের দেখার সুযোগ আছে। আর আপনি যদি আমাকে পুরো জিনিসটা বলেন, মানে ইলেকশনের সময়টা, এবং আজকে তারেক রহমান সাহেবের সাথে প্রফেসর ইউনূসের মিটিং এর পরে যেটা হলো যে এপ্রিল মাসে
পরিবর্তে ফেব্রুয়ারিতে করা যায় কিনা, এবং সেখানে প্রশ্ন এসছে 5ই অগস্ট পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, সে বাস্তবতার নিরিখেই তো আমাদের কাছে একটা এই সুযোগটা আসলো যে গণতান্ত্রিক উত্তরণ। তো সেই গণতান্ত্রিক উত্তরণের নির্বাচন যেমন আছে, পাশাপাশি আরো দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে নৃশংসতা চালানো হয়েছিল জুলাই আগস্টের 36 দিনে এই ছাত্র জনতার উপর, তার বিচার এবং সংস্কার। এখন কথা হচ্ছিল এই যে আমি বিচার, সংস্কার এবং নির্বাচন তিনটা জিনিসটা প্যারালালি করতে পারি এবং করতে আমাদের হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো সেই বাস্তবতার নিরিখে বিচার, সংস্কার এবং নির্বাচন, জুন মাস দেখুন, জুন মাসের মাঝামাঝি সময় আমরা দাঁড়িয়ে আছি। তো সেই জায়গাতে এসে আপনি নির্বাচন যদি একটা ডেডলাইনটা আমি ধরে নেই এপ্রিল থেকে সরে গিয়ে সেটা ফেব্রুয়ারিতে আসবে, আমাদের হাতে সময় আছে 8 মাস। তো এই 8 মাসের মধ্যে কোন জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা সেট করার জন্য আজকের মিটিংটাকে আমি এই মানে মিটিং হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে আমি খুব পজিটিভ ট্রেজেক্টরি হিসেবে মনে করছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে এপ্রিল থেকে সরে এসে ফেব্রুয়ারি, এবং ফেব্রুয়ারি কেন সেই যুক্তিটা দেওয়া হয়েছে, আপনার ফেব্রুয়ারির তৃতীয় চতুর্থ সপ্তাহ থেকে রোজা শুরু, মার্চে ঈদ। তো সেই জায়গাতে আমি যদি রোজা, ঈদ এটা মিলিয়ে, ঝড় বৃষ্টি তো আছে, এপ্রিল মাসে আবার এসএসসি পরীক্ষা আছে, তো সেই জায়গাতে এপ্রিল মাস কেন নয়, কেন সেটা ফেব্রুয়ারি, এটা যুক্তিগুলো খুব পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন করার পাশাপাশি আমরা বিচার একটা বড় ইস্যু, মানে আমি যদি অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাতে দেখি ওই 36 দিনের যে মুভমেন্টটা, এবং সংস্কার, এখন কতটুকু সংস্কার আসলে করা সম্ভব, তো সেই জায়গাটা আমি মনে করি একটু রিয়েলিস্টিক ওয়েতে দেখার সুযোগ আছে এবং দেখা উচিত যে আমি যে 8 মাসের কথা বলছি, আপনি টানা 8 মাস তো নিশ্চয়ই আগের দিন পর্যন্ত সংস্কার করতে পারবেন। সংস্কারটা করে ফেলতে হবে যে নির্বাচনের যে রোডম্যাপটা আছে তার আগে করে, ধরুন নির্বাচন কোন পন্থায় হবে, কি প্রক্রিয়া হবে, নির্বাচন কমিশন এবং নির্বাচনের প্রক্রিয়ায় কি সংস্কারটা দরকার, আমরা বিচার ব্যবস্থা বা প্রশাসনিক বা সাংবিধানিক প্রক্রিয়ায় কি সংস্কার, তো এই জায়গাগুলো থেকে দেখে আমি এই মুহূর্তে মনে করি যে আজকের মিটিংটা লন্ডনে হয়েছে, সেই মিটিংটাকে আমাদের বোধহয় ইতিবাচক ভাবে দেখার সুযোগ আছে। তো এই মিটিং এর ফলো আপ হিসেবে অন্তর্বর্তী সরকার, বিএনপি এবং অপর রাজনৈতিক দল, তারা নিজেদের মত পার্থক্য দূর করে কত তাড়াতাড়ি এক জায়গাতে আসতে পারে, তার উপরে বোধহয় আমার নির্ভর করবে যে আমাদের এই গণতান্ত্রিক উত্তরণটা বাংলাদেশের সামনে কিভাবে হতে পারে। আমি জিনিসটা কিভাবে দেখতে চাই। অনেক ধন্যবাদ রাহিদ এজাজ, আপনার কাছে আমরা আবারও আসছি। জনাব আবু সাইদ খান, রাহিদ এজাজ বলছিলেন যে 8 মাস সময় বাকি আছে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় সেক্ষেত্রে, তো এই জায়গাটায় 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: সংস্কার, বিচার এবং পরবর্তীতে নির্বাচন। কোনটাকে এগিয়ে রেখে কাজ করাটা এই মুহূর্তে জরুরি? পাশাপাশি সংস্কার, যেটি আপনি শুরুর দিকে বলছিলেন, সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা হুট করে এখনই শেষ হয়ে যাবে না, এটা চলমান একটা প্রক্রিয়া, তো তিনটাকে একসাথে চালানো সম্ভব না? তবে বিচার এবং সংস্কারের তো একটা সীমানা তো নির্ধারণ করতে হবে যে এই বিচার করতে হবে এবং এই সংস্কার করতে হবে, এই ক্ষেত্রেও একটা রূপরেখা কিংবা একটা পরিকল্পনা হাজির করা দরকার। কিন্তু এখন পর্যন্ত কি সেই অর্থে সংস্কার আমরা দেখেছি? আমরা যতটা আশাপ্রদ ছিল ততটা হয়নি, কিন্তু তারপরে কিছু কিছু সংস্কার তো হয়েছে। তো এখন সংস্কার তো সেখানে ঐক্যমত্যের একটা ব্যাপার রয়েছে। ইচ্ছে করলেই, যেমন এই সরকার ইচ্ছে করলে সব সংস্কার তো আর করতে পারে না ঐক্যমত্য ছাড়া, রাজনীতিদের ঐক্যমত্য রয়েছে। তবে কিছু কিছু সংস্কারের ব্যাপারে বোধহয়, যেমন ধরেন প্রশাসন সাজানো, পুলিশের সংস্কার, এগুলোর ব্যাপারে তো রাজনীতি দ্বিমত নাই। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পূরণ হয়নি, তার নানা কারণ রয়েছে, সেটা একটা বিরাট ক্যানভাসে যেতে হয় আলোচনা, সেটা আমি যাচ্ছি না। তবে সেখানে হলো যে নির্বাচনটা আমরা যেটা মনে করছি, যে রাজনৈতিক দল মনে করছে, যে বিশেষ করে বড় দলগুলো মনে করছে যে এখানে রাজনীতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য নির্বাচনটা আগে দরকার, এবং এখানে একটা অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী থাকাটা ঠিক না। এর পিছনের অতীতের অভিজ্ঞতা আমাদের রয়েছে, 11 ঘটনা রয়েছে, এটা তারা চাচ্ছে। অতএব নির্বাচনটাকে সুনির্দিষ্ট করেই আমার মনে হয় অন্যান্য বিচার এবং সংস্কারের ব্যাপারগুলো উদ্যোগ গ্রহণ করতে হবে। এর মানে এই নয় যে প্রয়োজনীয় বিচার ছাড়া নির্বাচনে যেতে হবে কিংবা প্রয়োজনীয় সংস্কার এই সরকার করতে পারবে না, এমনটা নয়। তবে সেটা করা সম্ভব বলে আমি মনে করি, কেন সামনে তো 8 মাস সময় রয়েছে, এবং এই সময়ে তবে সেখানে ঐক্যমত্য দরকার। এখানেও কিছু কিছু, যেমন প্রধান দলের সঙ্গে এখানে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে কিংবা একটা, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে
যেমন এনসিপির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, তবে সেগুলো আলাপ আলোচনার ভিত্তিতে আগানো উচিত। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো তো বলছে যে সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে সরাসরি এনসিপি, কিন্তু এই দূরত্বটা কিভাবে তৈরি হলো? হ্যাঁ, নির্বাচনের প্রশ্নে, হ্যাঁ, কোনো কোনো প্রশ্নে এমনটা তো দৃশ্যমান মানে প্রতিভাত হয়েছে যে সরকারের পাচ্ছে, কিংবা কখনো কখনো এনসিপি কোনো কোনো প্রস্তাবকে সরকার যেভাবে গ্রহণ করেছে, তো সেই ক্ষেত্রে তো এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে সরকার এনসিপির পৃষ্ঠপোষকতা পাচ্ছে। তো অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা আমি বিস্তারিত আলোচনা করা যাবে, যখন এনসিপি মাঠে নেমে চাপ দিচ্ছে তখন সরকার সে দাবি মেনে নিয়েছে। সেই দাবি যৌক্তিক কি অযৌক্তিক সেটা পরের প্রশ্ন, কিন্তু সরকার তো সেটা করেছে। তো এই ধরনের একটা ধারণা ছিল যে এই সরকার এনসিপির সঙ্গে তাদের একটা নৈকট্য রয়েছে, যেটা অন্যান্য দলের সঙ্গে নেই। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে মনে হয়েছে যে সরকার অনেকটা প্র্যাগমেটিক, এবং তাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বুঝাতে পেরেছেন যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়া উচিত, কেননা এপ্রিলে এটা সম্ভব না, কেননা সেখানে এসএসসিকে বোধহয় এইচএসসি পরীক্ষা আছে, গরম পড়ে যাবে, রমজান মাসে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। তো সেখানে রমজানের আগেই, রমজান শুরু হওয়ার আগেই নির্বাচনটা হওয়া উচিত। তো এই যৌক্তিক বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে গ্রহণ করেছেন। তো এইটা একটা বিষয়। আর একটা হলো যে জিনিসটা হলো সবারই আশঙ্কা যেটা ছিল যে এপ্রিলে এইভাবে নির্বাচন করাটা যেমন অযৌক্তিক হবে, জুনে যাওয়ার তো প্রশ্নে ওঠে না, কেন জুনে যে জলবায়ুর যে অবস্থা, তো সেই জায়গা থেকে সরকার রিজিড না, সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষা কিংবা বাস্তবতাই যে প্রধান বিষয়, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সব ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্যটা গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। এটার সমাধান সহজেই হওয়া সম্ভব। অনেক ধন্যবাদ আবু সাইদ খান, আপনার কাছে আবারও আসবো। আকবর হোসেন, আপনার কাছে এবার একটু জানতে চাই যে বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার এবং প্রশাসনে নতুন নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। তো এই দাবি নির্বাচন নিরপেক্ষতা কতটুকু গুরুত্বপূর্ণ, আপনার কাছে কি মনে হয়? এটা আমি মিডিয়াতে দেখছি। আমি অবশ্য আপনি যে প্রশ্নটা করলেন, এটা আমি যে পজিশনে আছি ওখান থেকে আমার জন্য এটার জবাব দেওয়াটা কঠিন। কিন্তু আমি যেটাকে ইন ব্রডার ওয়েতে বলতে পারি, দেখুন, যখন একটা নির্বাচনের দিকে দেশ যাবে, যখন নির্বাচন হবে, এবং এটা তো আমরা সবাই এখন বুঝতে পারছি যে নির্বাচনের ক্ষেত্রে একটা ঐক্যমত্য এবং সেক্ষেত্রে নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয় সেটা গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন এই তো চাতাম হাউসের প্রোগ্রামে লন্ডনে দুদিন আগে, তিনি বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আর হবে না, মানে অতীতে হয়নি, মানে যে এই নির্বাচনটা হতে যাচ্ছে। এটা কিন্তু তিনি এর আগেও বলেছেন, এবং এই কথার মাধ্যমে আমরা এতটুকু বিষয়কে আস্থায় নিতে পারি, উনি যেটা বলেছেন উনি সেটা মিন করেছেন। অর্থাৎ নির্বাচনকে সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যতটুকু করা সম্ভব তার সবটুকুই তিনি করবেন, এর ব্যতিক্রম হবে না। কারণ যে সেটা যদি হতো তাহলে তিনি এত কনফিডেন্টলি একটা ওয়ার্ল্ড স্টেজে এসে এই কথা বলতেন না। এবং ওনার এই কথা কিন্তু রেকর্ডেড। এখানে যারা ছিলেন, এখানে যেমন ব্রিটিশ বাংলাদেশিরা যেমন ছিলেন, এখানে প্রচুর ফরেন অডিয়েন্স ছিলেন, যারা ইংলিশ বা অন্যান্য তারাও ছিলেন, বিভিন্ন একাডেমিক জার্নালিস্ট তারা ছিলেন। সো তাদের সামনে তিনি সে কথাটা বলেছেন। তা উনি বুঝেই বলেছেন কথাটা, এবং উনি নিশ্চয়ই জানেন যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে গেলে ওনার কি কি কাজগুলো করতে হবে, এবং সেরকম একটা পরিবেশ তিনি তৈরি করার নিশ্চয়তা সবাইকে দিয়েছেন। সুতরাং আমি মনে করি যে বিতর্ক বা যেটার কথা আপনি বললেন সেইটাকে একপাশে রেখে, সেটা নিশ্চয়ই সরকার কিভাবে করবেন সরকার সেটা ভাববে, সামনের দিনগুলোতে তাদের ভাবনা কি হবে। কিন্তু একটা জিনিস যেটা যে আমরা প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে পারি, এবং এই আস্থার কোনো ব্যত্যয় হবে না বা হওয়ার কথাও না। কারণ উনি কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন সংক্রান্ত ওনার যে কথাগুলো বলেছেন, উনি মোটামুটি কিন্তু সবসময় ওনার কথায় কনসিস্টেন্সি ছিল, উনি কোনো ভিন্ন ভিন্ন কথা বলেননি কখনো। তো সেই সেন্সে আমি বলছি যে হয়তো উনি যে কথাটা বলেছেন আসলে সেটাই হবে, এবং সেটাই আমাদের দেখতে হবে। অনেক ধন্যবাদ জনাব আকবর হোসেন, আপনার ব্যস্ততার কারণে আপনাকে আমরা এই মুহূর্তে ছেড়ে দিচ্ছি। দর্শক, আপনারা জানেন যে ইরানের রাজধানী তেহরানে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় বিপ্লবী গার্ডের প্রধান সহ অনেকেরই প্রাণ গিয়েছে। জবাবে ইসরায়েলে শতাধিক ড্রোন ছুড়েছে তেহরান। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই আবু সাইদ খান।
আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই হামলার মূল কারণ কি বলে আপনার কাছে মনে হয়? এটি কি প্রতিশোধমূলক নাকি কৌশলগত হুমকির কোনো একটা প্রতিরোধের চেষ্টা? ট্রাম্প তো এটি স্পষ্ট করেছেন, ট্রাম্প তো ডিরেক্ট বলেই দিয়েছেন, বলেছেন আমি সময় দিয়েছিলাম 60 দিন সময় দিয়েছিলাম, 60 দিনের মধ্যে তারা পারমাণবিক অস্ত্র নিয়ে নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় আসে নাই, নিয়ন্ত্রণ না পারমাণবিক চুক্তির আলোচনায় আসে নাই, এবং 61 দিনের মাথায় এটা ঘটনা ঘটেছে। অর্থাৎ তাহলে বোঝা যায় যে এটা মার্কিনই, অর্থাৎ মার্কিনের অনুমোদন নিয়েই তারা হামলা চালিয়েছে, কিংবা ট্রাম্পের সিদ্ধান্তেই তারা হামলা চালিয়েছে। এখানে তো আমাদেরকে বোঝা দরকার। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি সাক্ষাৎকারে অলরেডি সেখানে ক্লিয়ারলি বলেছেন যে তিনি আগ থেকেই পরিকল্পনার কথা জানতেন। হ্যাঁ, উনি জানতেন তো উনি, এবং সেটা উনি আবার স্পষ্টও করেছেন। তো এটা ঠিক যে এখানে মার্কিন এবং ইসরায়েল তো একাকার, এখানে তো কোনো আলাদা সত্তা আমরা দেখছি না। অর্থাৎ ইসরায়েল যা চাইছে মার্কিন সেটা অনুমোদন করছে, কিংবা মার্কিন প্রশাসনের ইচ্ছারই ইসরায়েল পরিচালিত হচ্ছে। তো এখানে তাদের লক্ষ্য তো দুটা, একটা হচ্ছে যে ইরানে যাতে কোনো পারমাণবিক অস্ত্র তারা তৈরি করতে না পারে। তো এখন প্রশ্নটা হচ্ছে ইসরায়েলের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতে পারে তো মধ্যপ্রাচ্যে অন্য দেশের হাতে থাকতে আপত্তি কোথায়? এটা অত্যন্ত যৌক্তিক ব্যাপার। তো তারা তো এটা থাকতে পারে, কর্মসূচি তারা গ্রহণ করতে পারে, এটা একটা বিষয়। আর এর বাইরেও আর একটা বিষয় রয়েছে, যে সেটা হচ্ছে যে গাজাতে যে তারা ফিলিস্তিনিদেরকে যে উচ্ছেদের ব্যাপারটা রয়েছে, তারা এই যুদ্ধ খেলার মধ্য দিয়ে ওইটাও সম্পন্ন করতে পারে, এই ধরনের একটা পরিকল্পনাও তাদের থাকতে পারে, কিংবা রয়েছে বলে আমি মনে করি। তো এই জায়গাটা থেকে হচ্ছে যে এখানে মার্কিন প্রশাসন মনে করছে যে সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পরে তো ইউনিপোলার ওয়ার্ল্ড, তো এক মেরুর দেশ, এক মেরুর পৃথিবী, এখানে দ্বিতীয় মেরু কিংবা অন্য কোনো রাষ্ট্রের অবস্থান নেই। কিন্তু কথাটা কিন্তু এইভাবে ঠিক না। এটা বিশ্ব শান্তির জন্য, বিশ্বের পরিবেশের জন্য এটা একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেননা এখানে হ্যাঁ সাময়িকভাবে মনে হয়েছিল যে মার্কিনীর সর্বসর্বা, কিন্তু বিগত ঘটনার মধ্য দিয়ে, ইউক্রেনের ঘটনা এবং অন্যান্য ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে এখানে ইরানের কথা বাদই দিলাম, এখানে সোভিয়েতের অবস্থান রয়েছে, চীনের অবস্থান রয়েছে, এবং অর্থনীতির রাজনীতিতে চীন তো এগিয়েও গেছে, মার্কিনকে পিছিয়ে ফেলে দিয়েছে। অতএব এই ক্ষেত্রে ইউনিপোলার ওয়ার্ল্ড, অতএব তারা যা চাইবে তাই হবে এমনটা ভাববার কোনো কারণ নেই। হ্যাঁ, তো ইরান অত্যন্ত ধীর স্থিরভাবে অগ্রসর হয়েছে, তারা ড্রোন হামলা চালিয়েছে, এর আগেও কিন্তু তারা জবাব দিয়েছিল। তো এখন আমার কাছে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয় যে আজকের বিশ্ব জনমত, এর প্রতিফলন থাকা দরকার। এমন খোদ মার্কিনেই জনগণ এই ধরনের, মানে মার্কিন রাষ্ট্র এই ধরনের পৃথিবীতে যুদ্ধ খেলা খেলবে, এটা কিন্তু মার্কিনের জনগণও এটা চাইছে না। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় যে আমাদেরকে সামনের দিকে ভাবতে হবে, এবং সেখানে আমেরিকা সামনের দিকে ভাবছে না, যুক্তরাষ্ট্র সামনের দিকে ভাবছে না, তারা তাদের নিজস্ব অর্থাৎ নগদ পাওয়াটাই তারা মনে করছে, মিডল ইস্টের তেলের উপর তাদের কর্তৃত্ব, এবং যুদ্ধ খেলা মধ্য দিয়ে অস্ত্র ব্যবসা, এবং তারা মনে করছে অস্ত্র ব্যবসায়ী, এই অমানবিক অস্ত্র ব্যবসায়ী হচ্ছে তাদের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি, এবং তারা এই সমস্ত বিষয়গুলোকে দেখছে, ধরাকে সরাজ্ঞান করছে। কিন্তু এর বিরুদ্ধে বিশ্ব মানবতার সোচ্চার হওয়া উচিত। এবং কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও তো ইউরোপের দেশগুলো ট্রাম্পের সঙ্গে সুর মেলাচ্ছে, এটা মোটেই কাম্য হতে পারে না। এর বাইরে আমার মনে হয় যে বিশ্ব জনমত গঠনের সবারই একটা সোচ্চার হওয়া উচিত। তো আরেকটা ব্যাপার হতে পারে যে জিনিসটা, এটারও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যে ট্রাম্প যেটা করছে তার বিরুদ্ধে তার দেশে ইউরোপেও কিন্তু এক ধরনের জনমত তৈরি হয়েছে, এবং সেই জনমতটাও সোচ্চার হওয়া দরকার। এবং আমাদের মতো দেশ, আমরা ইচ্ছে করলেই, রাজনীতিতে তো বাংলাদেশের এই ক্ষেত্রে কোনো ভূমিকা রাখার সুযোগ নেই, কিন্তু বিশ্ব জনমতের ক্ষেত্রে আমরাও কণ্ঠ মেলাতে পারি, আমরাও সেখানে বিশ্ব জনমতের সঙ্গে আমরাও নিজেদের সংহতি ঘোষণা করতে পারি। তো ইন্টারনালি তো আমেরিকাতে এক ধরনের অভিবাসন নীতি নিয়ে একটা বিক্ষোভ চলছে বেশ অনেকদিন ধরেই, সেটা থামছে না। তো এও হতে পারে যে এখানে যুদ্ধ খেলার মধ্য দিয়ে ওখানে অভিবাসন নীতি, অর্থাৎ মেক্সিকানদের, এশিয়ানদেরকে মানে বিদায় দেওয়ার যে ব্যাপারটা, ওই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। অর্থাৎ একটা বৃহত্তর যুদ্ধে, বৃহত্তর ঘটনা যখন
ঘটে, তখন অন্য অন্য ছোট ছোট ঘটনাগুলো নিষ্ঠুরভাবে দমন করার সুযোগ থেকে যায় এবং সুযোগ তৈরি হয় বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ আবু সাইদ খান, আপনার কাছে আবারও আসবো আমরা। রাহিদ এজাজ, আপনার কাছে আসতে চাই একই প্রশ্ন আপনার কাছে। এই যে হামলা, এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে কি ধরনের নতুন সামরিক বা কূটনৈতিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে? কারণ মধ্যপ্রাচ্য তো বেশ অনেক দিন ধরে আমরা দেখছি যে এই ধরনের হামলা, এই ঘটনাগুলো ঘটছে। দেখুন, সাইদ ভাই যেটা বললেন, মধ্যপ্রাচ্য সংকট, গাজা, প্যালেস্টাইন, এটা কিংবা ইয়েমেনের যে সৌদি কোয়ালিশনের অ্যাটাক, এই সবগুলোকেই বড় ক্যানভাসে দেখার সুযোগ আছে ইরানের সাথে যেটা হলো। কারণ আমরা যদি একটু পিছনে ফিরে যাই, আপনার ওই তারা তো একটা অজুহাত দেখিয়েছে যে কেন এটা হামলা, যে 60 থেকে 61তম দিনে এসে হামলা। তো 2015 সালে ইরানের সাথে যে পারমাণবিক চুক্তিটা হয়েছিল, যে 6টি প্রভাবশালী দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন, এবং যে চুক্তিতে কথা ছিল যে ইরান তার কার্যক্রম সীমিত রাখবে এবং নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছিল, যেখান থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে সরে আসে এবং সাবসিকুয়েন্টলি অনেক এরপর অনেক ধরেন ইম্প্যাক্ট গুলা কি কি হয়েছে দেখছে। এখন আমি আপনার মধ্যপ্রাচ্যে ইম্প্যাক্ট বলার আগে ছোট করে দুটো জিনিস মনে করিয়ে দিব, একটু রিপিটেশন হলো, যে যুক্তরাষ্ট্রের যুক্ততা এবং হঠাৎ করে বৃহস্পতিবার কিন্তু দুটো তাৎপর্যপূর্ণ ঘটনা। আপনি দেখুন, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যখন বলছিল যে তার ডিপ্লোম্যাটদের ইরাক এবং ইরাকের টেনশন বাড়ার প্রেক্ষিতে মিডল ইস্টার্ন লোকেশন থেকে ডিপেন্ডেন্স, ওই যে ডিপ্লোম্যাটদের যে ফ্যামিলি মেম্বার তাদের ইভ্যাকুয়েশনের কথা বলছিল। তারপর ডোনাল্ড ট্রাম্প একদিকে কিন্তু পরিষ্কার করে বলছিল যে যেহেতু ডেডলাইনের মধ্যে তারা কোনো এগ্রিমেন্টে আসেনি, তাইলে একটা বড় ধরনের উত্তেজনা, হামলা ইত্যাদির একটা ইঙ্গিত দিচ্ছিল একদিক। অন্যদিকে আপনার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি পরিষ্কার করে বলল প্রথমবারের মতো, আপনি যে খেয়াল করুন 2005-এর পরে প্রথমবারের মতো বললো যে ইরানের যে কমপ্লায়েন্স ফলো করার কথা ছিল, যে পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজে সে কাজে লাগাবে, সেই জায়গা থেকে তার ডিপার্চার হয়েছে। অর্থাৎ দুটো জিনিস, যে আমেরিকানরা ইন্ডিকেশন দিচ্ছে যে ডেডলাইনের মধ্যে সমস্যার সুরাহা করতে পারেনি ইরান, এবং আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনও বলছে ইরান তার কমপ্লায়েন্সটা ফুলফিল করেনি। তার মানে এটার মধ্যে এক ধরনের অর্কেস্ট্রেশন যে ছিল তাতে কোনো সন্দেহ নাই। যদিও আমরা ট্রাম্প নেতানিয়ার আলোচনার সুযোগ হলে সেটা বলবো ট্রাম্পের সাথে নেতানিয়ার রিলেশনশিপের ডিনামিক্সটা কিরকম। তো মোটা দাগে এটা আমি মনে করি কি পুরো মধ্যপ্রাচ্যের বিশেষ করে গাজা প্যালেস্টাইন নিয়ে যে সংকট চলছিল, সেই সংকটটাতে আরো সেটা চরমতর রূপ নেবে বলে আমার একটা আশঙ্কা। কারণ গত কয়েকদিন ধরেই কিন্তু এ ধরনের কিছু ঘটতে যাবে একটা আশঙ্কা চলছিল, আবার হয়তো আমরা আশাবাদী হয়ে যাচ্ছিলাম শেষ পর্যন্ত কিছু হবে না, কিন্তু আশঙ্কাটাই বাস্তবে রূপ নিল। এখন আমরা যদি দেখি যে একাধারে আপনার সামরিক কর্মকর্তা, উচ্চপদস্থ রিপাবলিকান গার্ডের চিফ বলেন, চিফ অফ জেনারেল স্টাফ বলেন, এবং যে 6 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে তারা হত্যা করেছেন বা খুন করেছেন, এবং আমরা আজকে আইডিএফ প্রকাশিত টুইটে এবং গ্রাফিক্সে দেখছিলাম যেভাবে 200-এর বেশি আপনার ইসরায়েলি জঙ্গি বিমান টার্গেট করে ইরানের মিলিটারি এস্টাবলিশমেন্ট, নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট, এবং ইন্টারেস্টিংলি যে 6 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টের একটা খবর পড়ছিলাম, তাদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সও টার্গেট করছে। এখন আমি যদি একটু দূরত্বের কথা চিন্তা করি, তেল আবিব থেকে তেহরানের দূরত্ব কম বেশি কিন্তু প্রায় 1900 কিলোমিটার। তো এই দূরত্বে আসতে কিন্তু তার পক্ষে একা সম্ভব না। এবং মিডল ইস্টার্ন যে টেরিটরি, ইরান, এই যে জর্ডান বলুন, সিরিয়া বলুন, ইরাক বলুন, সবার এয়ার স্পেস কিন্তু ব্যবহার করেছে। আবার অন্যদিকে আপনি যে 100টা ড্রোন উড়ানোর কথা বললেন, সেই ড্রোনগুলো ইন্টারসেপ্ট করেছে কিন্তু ইরানের প্রতিবেশী দেশগুলো দ্বারা। অর্থাৎ এই মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে তার সাথে ইসরায়েলের, যুক্তরাষ্ট্রের এবং বড় পরিসরে যে ধরনের একটা সম্পর্কের মেরুকরণ ঘটেছে, এবং তারই ফলশ্রুতিতে ইরান আজকে চরমভাবে পর্যদস্ত হলো ইসরায়েলি হামলায়। এবং ইসরায়েলি হামলাটা যে কতটা সাকসেসফুল সেটা কিন্তু ক্যাজুয়ালিটি দেখে বোঝা যাচ্ছে। তো কাজেই আমার আপাতত মনে হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে, তাতে মিডল ইস্টের ভবিষ্যৎ দেখতে গেলে অন্তত মোটা দাগে 3-4টা বিষয় আমি দেখতে চাই। একটা বিষয় হচ্ছে যে এই স্কেলে যে ইসরায়েল মিলিটারি হামলাটা শুরু করলো, সেটার
কন্টিনিউটি কিরকম হতে পারে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হতে পারে এখন এই হামলার পর ইরানে রেজিম চেঞ্জ করার দিকে ইসরায়েল এবং তার সঙ্গী অর্থাৎ যুক্তরাষ্ট্র তারা যাবে কিনা, সেটার একটা ডিনামিক্স আছে। তারপরে ডিনামিক্স হচ্ছে ইরান কিভাবে রিটালিয়েট করে। একটু আগে সাইদ ভাই বললেন স্লোলি গ্রাজুয়ালি করেছিল, এখন কোন টাইপের সেটাতে করেন। তারপরে হচ্ছে যে নিউক্লিয়ার প্রোগ্রামের কথা বলা হচ্ছে যে ইরান কমপ্লাই করেনি, তো ইরানের নিউক্লিয়ার পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা শেষ পর্যন্ত কতটুকু হয়ে দাঁড়িয়েছে, এটা একটি বিষয় আছে। এবং আরেকটি বিষয় আছে যে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বলছে তার যুক্ততা নাই। আমি যদি বলি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও খুব স্পষ্ট করে বলছিলেন, যদিও আমি যে ঘটনাগুলো পড়ার কথা বলছি তাতে স্পষ্ট ইসরায়েল যে হামলাটা চালিয়েছে তার সাথে কোনো না কোনো ফর্মে যুক্তরাষ্ট্রের যুক্ততা ছিল। তো এই 3-4টা ডিনামিক্স এর মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো যে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের পুরো ফিউচারটা কোন দিকে যাচ্ছে, সেটা পলিটিক্যাল ফিউচার বলেন, জিও পলিটিক্স বলেন, অ্যালায়েন্স বলেন। কারণ যেই হামলাটা ইসরায়েল এখানে করেছে এবং তার ক্ষমতা যতটুকুই থাকুক না কেন, ইরান রিটালিয়েট করবে। রাহিদ এজাজ, আপনাকে একটু আপডেট দিয়ে রাখি যে এই মুহূর্তে মানে রেডিও তেহরানের একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, গাজী আব্দুর রশিদ। তিনি আমাদের সাথে আনফরচুনেট যুক্ত হতে পারেননি, কারণ এই মুহূর্তে 2টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে ইসরায়েলের তেহরানে। এই মুহূর্তের আপডেট সেটাই আমি বলছিলাম যে এরকম বেশ কিছু উপাদান আছে, এই উপাদানগুলো বলে দিবে। কিন্তু যেভাবে এই শুক্রবার সকালটা যেভাবে গেছে এবং এর পরবর্তীতে পুরো জিনিসটা যেভাবে ইভলভ করবে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি আগামী কয়েকদিন আরো অবনতির দিকে যেতে পারে এবং তখন আমরা বুঝতে পারবো যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা কোন দিকে যাবে, মেরুকরণটা কিভাবে হবে। অনেক ধন্যবাদ রাহিদ এজাজ, আপনার কাছে আবার আসবো আমরা। আবু সাইদ খান, আপনার কাছে একটু আসতে চাই। ইরান এবং ইসরায়েলের যে এই যে চলমান যেই উত্তেজনা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কূটনৈতিক পরিকল্পনা কেমন হওয়া দরকার? এই ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না। তারা তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারে, কিন্তু এখানে মূলত হচ্ছে যে দেশগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মার্কিনের ভূমিকা। তো সেখানে মার্কিনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এবং সেই সঙ্গে দুটো দেশের ভূমিকা সেটা স্পষ্ট হওয়া দরকার। সেটা হচ্ছে চীন এবং রাশিয়া। এর বাইরে তো আরেকটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো মধ্যপ্রাচ্য, এবং এটা রাহিদ এজাজ বলেছেন যেটা, সেটা হলো যে তো আসলে তো মধ্যপ্রাচ্যের উপর দিয়েই তো হামলাগুলো হয়েছে, তো সেখানে তাদের সম্মতি ছিল কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তাদের সঙ্গে ইসরায়েলের এক ধরনের রিলেশন কিংবা মার্কিনী রিলেশনের কারণে তারা কখনো মৌনতা, কখনো বা সমর্থন দিচ্ছে কিংবা বাধ্য হচ্ছে, যেটাই বলেন। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে ধরুন আমি যুক্তির খাতিরে বলি যে এখানে ইরান ধ্বংস হয়ে গেল, সেটা কি মধ্যপ্রাচ্যের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে? অতএব মধ্যপ্রাচ্যকে সেই রাজনীতিবিদদের সেটা বুঝতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে মধ্যপ্রাচ্যে সেই ধরনের নেতৃত্ব নেই। একসময় মধ্যপ্রাচ্যে যে ধরনের নেতৃত্ব ছিল এবং এক ধরনের যে জাতীয়তাবাদী চেতনা ছিল, সেই জাতীয়তাবাদী চেতনা কিন্তু এখন আর কাজ করে না। মধ্যপ্রাচ্য খানিকটা তারা মনে করছে যে মার্কিন কিংবা ইউরোপীয়দের মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ করবে, তাদের উন্নয়ন তৎপরতা তারা চালাবে। কিন্তু বাস্তবে হচ্ছে যে যেখানে ইসরায়েল এবং ইসরায়েলের মাধ্যমে এই ধরনের যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে তারা সেখানে শান্তির বাতাবরণ তৈরি করতে পারবে না, তারা সেখানে শান্ত থাকবে এমনটা কিন্তু ভাববার কারণ নেই। অতএব এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোরই সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে মানে আমাদের দক্ষিণ এশিয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা না, তারা এই ধরনের বড় ভূমিকা পালন করার সুযোগ এখানে নেই। তো হ্যাঁ, আমাদের ভূমিকা এতটুকু, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে বিশ্ব জনমত গঠনে আমরা কণ্ঠ মেলাতে পারি এবং মার্কিন, ইউরোপ সহ সারা পৃথিবীতে শান্তিকামী মানুষের যে মিছিল, সেই মিছিলে গাজা ইস্যুতে শরিক হতে পারি এবং তার একটা প্রভাব তো রয়েছে। অনেক সময় হয় অনেকে মনে করতে পারেন যে না, এর কোনো প্রভাব বোধহয় না, কেন মার্কিন যেটা করবে সেটাই ঠিক। কিন্তু এক সময় তো আমরা জানি ভিয়েতনামের যুদ্ধের সময় মার্কিনী জনগণ এবং মার্কিনী বুদ্ধিভিত্তিক সমাজ যেভাবে রাস্তায় নেমেছিল,
এবং সেটা মার্কিনী পলিসি পরিবর্তনে খানিকটা কাজ করেছিল, সহায়ক হয়েছিল। তো সেই জায়গাটাই আমাদের মতো যাদেরকে হীনবল কিংবা রাজনৈতিকভাবে যারা এই ধরনের দেশগুলোর কিংবা এই ধরনের জনগণের এছাড়া কোনো দ্বিতীয় কোনো বিকল্প নেই। তবে এইটা ভাবার দরকার, এই ক্ষেত্রে আমার কাছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয় সেটা হলো যে মিডল ইস্টের দেশগুলো তারা কি করবেন। তাদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে। তো আপনি ধরুন যে মিডল ইস্টের যে বিরাট এরিয়া আরব জাহান, তো যদি চীনের মতো আরব যদি একটা দেশ থাকতো, তো একক শক্তি থাকতো, তাহলে তারা কোথায় দাঁড়াতো? তারা বিশ্বের একটা শক্তি হতে পারত। এমনকি তারা যদি ইউনাইটেড হয় তাহলেও তারা কিন্তু একটা বড় শক্তি, কিন্তু তারা ইউনাইটেড হচ্ছে না। এই জায়গা থেকে আরব রাজনীতির কেন হচ্ছে না আপনার কাছে কি মনে হয়? এখানে সেই ধরনের জাতীয়তাবাদী নেতৃত্ব নেই, এবং এখানে তারা মনে করে যে মার্কিন কিংবা পশ্চিমা দুনিয়ার সহায়তায় ক্ষমতা থাকা এবং তাদের ওই ধরনের রাজতন্ত্র রক্ষা করা এটা হচ্ছে কঠিন। এবং রাজতন্ত্র রক্ষার ক্ষেত্রে সারা পৃথিবীর গণতন্ত্রের জন্য মার্কিন চিৎকার করছে, সোচ্চার হচ্ছে, কিন্তু কই মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রকে তো তারা সমর্থন দিচ্ছে। তো তারা এইভাবে এই শক্তি এবং জনবিচ্ছিন্ন শক্তিকে তারা ক্ষমতায় টিকে রাখার চেষ্টা করছে, কিন্তু মধ্যপ্রাচ্য জনগণের মধ্যে দিয়ে সেই ধরনের জোয়ারও তৈরি হচ্ছে না। এটা আমাদের দেখবার বিষয়, ভাববার বিষয়, আসলে মধ্যপ্রাচ্যের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়ায়। চীন রাশিয়া কি ধরনের ভূমিকা রাখবে বলে আপনার কাছে মনে হয়? এটা খুব বলা কঠিন। তবে হ্যাঁ, যে নীরবে, আমি একটা যুক্তির খাতিরে বলে, নীরবে এই ধরনের হামলা তারা নীরব থাকতে পারবে না। একসময় তাদেরকে সোচ্চার হতে হবে। সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সোচ্চার হওয়া ছাড়া, ইরানের সঙ্গে তাদের তো এক ধরনের যোগাযোগ আছে, সোচ্চার হওয়া ছাড়া তাদের পথ নেই। কেননা তাদের নিজস্ব ইরান, ধরুন আমি যুক্তির ক্ষেত্রে আবারও বলছি, ইরান ধ্বংসের মধ্য দিয়ে চীন এবং রাশিয়ার জন্য সেটা কোনো শুভ ফল বয়ে আনবে না, এবং তারাও মারাত্মক হুমকির মুখে পড়বে। অতএব এখানে বিশ্বের রাজনীতিতে ভারসাম্য আনার জন্য তাদের অবস্থানটা স্পষ্ট হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু এর আগে গাজা ইস্যুতে তো আমরা খুব শক্তিশালী তাদের কোনো ভূমিকা দেখিনি। হ্যাঁ, প্রকাশ্যে কোনো ভূমিকা তাদের নেই, কিন্তু রাজনীতিতে তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ তো রয়েছেই, এবং ইরানের সঙ্গে তাদের এক ধরনের অর্থনৈতিক রাজনৈতিক যোগাযোগ রয়েছে, কূটনৈতিক যোগাযোগ তাদের রয়েছে। কিন্তু হ্যাঁ, বিশ্ব রাজনীতিতে মার্কিন এবং তার সহযোগীদের বিরুদ্ধে তো আলাদা কোনো অবস্থান তৈরি হচ্ছে না। যদিও ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে সেখানে রাশিয়া তার একটা অবস্থান গ্রহণ করেছে, তো এই অবস্থানটা একটা আলোচনার মধ্যে রেখে, এখানে একটা আলোচনার মধ্যে রেখে তো সেখানে মার্কিন প্রশাসন তারা এই দিকে ইরানের দিকে হাত বাড়িয়েছে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ আবু সাঈদ খানকে, চমৎকার করে আপনার কাছে উত্তর পেয়েছি। আমরা আপনার কাছে আবারও আসছি। রাহিদ এজাজ, আপনার কাছে এই মুহূর্তে একটু জানতে চাই, এই সংঘাত কি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করছে? বিশ্ব ব্যবস্থায় পরিণতি কি হতে পারে আপনার কাছে মনে হয়? আপনি বেশ কিছু কথা বলছিলেন। না, একটা তো আমি বলছিলাম, আমি যদি আয়াতুল্লাহ আলী খোমেনি ইরানের সুপ্রিম লিডারের যে স্টেটমেন্টটাতে যদি দেখি, উনি ইনিশিয়াল যেটা বলছিলেন যে বিটার এন্ড পেইনফুল ফেড এবং ডিক্লারেশন অফ ওয়ার। আমি একটু আগে যে আপনাকে বলছিলাম না যে আমরা যদি বিষয়টাকে এভাবে বিশ্লেষণ করে দেখি, যে স্কেলে ইসরায়েল হামলাটা শুরু করেছে, এটা এই স্কেলটা কি পর্যায়ে যেতে পারে, কতটা গভীর বা ভয়াবহ হতে পারে। কারণ 200-রও বেশি জঙ্গি বিমান নিয়ে সে টার্গেটেড অ্যাটাক করেছে অন্তত 100টার বেশি জায়গায়। এবং আমাকে যদি বলেন, এবার আমি দেখছিলাম এবারের সাথে বলা হচ্ছিল একটা খবরে যে 88-তে ইরান ইরাক যুদ্ধের পরে এমন স্কেলেশন ইরানের জনগণ দেখেনি। এবং এইবারের যুদ্ধের নতুন একটা ডিনামিক্স হচ্ছেন আইআরসিবির যে টপ লিডারশিপকে খুন করার মধ্যে দিয়ে ইসরায়েল কিন্তু এটা প্রমাণ করেছে যে তারা উইদিন দ্য টেরিটরি অফ ইরান তারা হিউম্যান ইন্টেলিজেন্স সোর্সকে ইউজ করেছে এখানে, এবং এই হিউম্যান ইন্টেলিজেন্স সোর্সকে ইউজ করার পাশাপাশি তারা ইউরোপ এবং আমেরিকার স্যাটেলাইট গুলোকে কাজে লাগিয়েছে। এবং গোয়েন্দা ভিত্তির ক্ষেত্রে বলুন এবং প্রযুক্তির ক্ষেত্রে বলুন, নানানভাবে ইসরায়েল কিন্তু দেখিয়েছে ইরানের ভূখণ্ডের মধ্যে গিয়ে সে তার লক্ষ্য অনুযায়ী কিভাবে হামলা চালাতে সক্ষম। তো এই যদি তার ইনিশিয়াল অ্যাটাকের ধরন হয়, সেটা যে আগামী দিনগুলোতে এর ব্যাপ্তি খুব বড়সড় হবে, তাতে অন্তত আমার আমার কোনো সন্দেহ নেই। এখন দেখার আছে যে
আপনি একটু আগে বলছিলেন দুটো ইসরায়েলি বিমান ভূপাতিত করেছে, 100 ড্রোন নিয়ে যে কথাটা বলা হচ্ছিল সেই ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তো ড্রোনে আমরা যদি এখনকার গ্লোবাল সিনারিওটা দেখি, ড্রোনে কিন্তু সেইভাবে ইরানের কিন্তু তেমন সাফল্য নেই, যেটা ইসরায়েলের আছে এবং টার্কি সাম্প্রতিক সময় বিশেষ করে রাশিয়া ইউক্রেন ওয়ার যুদ্ধের সময় আমরা দেখি তুরস্কের বাইরাক্তার ড্রোন বিশ্বব্যাপী যথেষ্ট সুনাম কুড়িয়েছে এবং ড্রোন ব্যবহার করে যে সাফল্য পাওয়া যায় বিশেষ করে রাশিয়ার মতো পরাক্রমশালী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। এখানে আরেকটা জিনিস আপনি যখন ব্যাপ্তির কথা বলছেন, আমি একটু আগে আমার আলোচনার প্রথম পর্বে বলছিলাম যে তেল আবিব থেকে তেহরান পর্যন্ত আসতে কিন্তু ইসরায়েলকে ইরানের প্রতিবেশী দেশগুলোর এয়ার স্পেস ইউজ করতে হয়েছে, সেটা সুবিধা তারা কাজে লাগিয়েছে। তো সেইভাবে আমরা যদি বিষয়টাকে এভাবে সাম্প্রতিক সময়ে পেহেলগাম অ্যাটাককে ঘিরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাতটা হয়েছিল, সেখানে পাকিস্তান ভারতের দাসল রাফালে এবং রাশিয়ান সুখোই ভূপাতিত করেছিল, মানে পাল্টাপাল্টি যে দুপক্ষের লড়াই সংঘাত হলো এবং এক পর্যায়ে সংঘাতটা কিন্তু থেমে গেল। তো সেই জায়গাতে আমরা দেখেছি চীনের একটা বড় ভূমিকা। দাসল রাফালকে বলা হতো সাম্প্রতিক সময়ে যে জঙ্গি বিমানগুলো আছে দাসলতের সাথে কেউ কম্পিট করতে পারে। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় লাগে। মোটা দাগে আমি বলতে চাচ্ছিলাম চীন এবং পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা পাকিস্তানের জন্য একটা যে কত বড় শক্তি ছিল, সেটা পেহেলগামকে ঘিরে ভারতের সাথে লড়াই সংঘাতে দেখেছি। এবং সেখানেও কিন্তু এয়ার সিমুলেশন, এই যে টেকনোলজির কথা বলছি, এবং চায়না তো ঘোষণাই করেছে যে পাকিস্তান তার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে পরিণত হয়েছে। অর্থাৎ পাকিস্তান একার পক্ষে কিন্তু ভারতের সঙ্গে এই সংঘাতে মুখোমুখি হওয়া বা পাল্লা দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না। অন্তত আমরা যদি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সক্ষমতা দেখি যে সমরাস্ত্রের দিক থেকে, তো সেই জায়গাতে ইরানের সাথে পাকিস্তানের তফাৎটা হচ্ছে এখানে পাকিস্তান কিন্তু বন্ধুহীন ছিল না। চীনের মতো একটা বৃহৎ শক্তিধর দেশ, তার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ছিল। অন্যদিকে ইরানের পরিস্থিতিটা ঠিক তো উল্টো, পুরো এলাকায় ইরান কিন্তু নিঃসঙ্গ, সঙ্গীহীন হয়ে পড়েছে। তো এই যখন অবস্থা, আমরা যখন মিডল ইস্টার্ন গাজা থেকে শুরু করে যে সংঘাতটা চলছে, সেটা যদি আরো বড় পরিসরে যুক্তরাষ্ট্র ইসরায়েল করতে চায়, তো এটাই তো আমার মনে করি তার জন্য সবচেয়ে বড় সুযোগ। তো সেই প্রেক্ষিতে যদি দেখি, আমাদের জন্য আশঙ্কার যথেষ্ট কারণ আছে যে আগামী দিনে এই সংঘাতের ব্যাপ্তিটা আরো বাড়তে পারে। আমি এভাবে বিষয়টাকে দেখছি। এবং আরেকটু তথ্য যদি আপনাকে দেই যে ইরানের রাষ্ট্রীয় যে টেলিভিশনগুলো রয়েছে সেখানে তারা এই হামলার কোনো ভিডিও বা বিস্ফোরণের কোনো ভিডিও প্রচার করছে না, বরং তারা টিভি চ্যানেলগুলোতে সরকারি কর্মকর্তাকে আমন্ত্রণ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটা হুমকি দিচ্ছেন, তারা টেলিভিশনগুলোতে ওভাবে প্রচার করছেন। আবার অন্যদিকে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির এক বিবৃতিতে বলেছেন যে আমরা পূর্ণ শক্তি এবং সর্বোচ্চ গতি দিয়ে অভিযান চালাচ্ছি যাতে আমাদের নির্ধারিত লক্ষ্য পূরণ হয়। সেটাই আমি বলছিলাম। আমি তো দুটা ডাইমেনশনের কথা বলছি, একটা হচ্ছে টেকনোলজি এবং টেকনোলজির পাশাপাশি এবারের হামলাটা কেন অন্যবারের চেয়ে আলাদা। আমি যদি 6 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টের কথা খুন করার কথা বলি বা হত্যা করার কথা বলি বা মেরে ফেলা, যেই সংজ্ঞায় দিন না কেন, তাদের কর্মস্থলে হামলা চালানো হয়েছে, তাদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সও হামলা চালানো হয়েছে। অর্থাৎ টার্গেট করে করে তারা কাজটা করেছে। আর যে বিষয়টা বলছেন যে ইরানের মতো রেজিমেন্টেড সোসাইটির কাছে এটা কিন্তু নতুন নয়, অন্তত আমার আপনার কাছে, আমাদের মতো দেশের গণমাধ্যম কর্মীর কাছে রেস্ট্রিকটিভ মেজার নিয়েছিল। কিন্তু দেখুন, যত আপনি নিষেধাজ্ঞা বা সেন্সরশিপ আরোপ করুন না কেন, এটা তার গোপন থাকছে না, আমরা তো নানান সূত্র থেকে পেয়ে যাচ্ছি। তো সেই জায়গাতে ইরান অনেক কিছু বলছে ঠিকই, কিন্তু ইসরায়েল যেভাবে এগুচ্ছে তাতে করে সেটা কাউন্টার করার মতো তার সক্ষমতা কতটুকু আছে, এটা নিয়ে আমার নিজের মধ্যে যথেষ্ট সংশয় আছে। এবং আমি তো সেই জন্যই বললাম যে এইরকম একটা শক্তিশালী পক্ষের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দাঁড়িয়ে থাকতে হলে আপনার কিন্তু বন্ধু দরকার, সঙ্গী দরকার। সে জায়গায় কিন্তু ইরান একেবারেই নিঃসঙ্গ। তো এই নিঃসঙ্গ অবস্থায় ইরান ইসরায়েলের এমন হামলার বিরুদ্ধে আমরা প্রথম দফায় দেখেছি 200-র বেশি জঙ্গি বোমা। তো এর পরের ধাপে সে কি করে সেটারও দেখা আছে, এবং পাল্টা হামলাটা ইরান কিভাবে করতে যাবে, কারণ ড্রোন দিয়ে কিছু হবে না, এটা তো প্রমাণ। কিন্তু একটু আগে বললেন আপনি লাইভ একটা খবরের রেফারেন্স দিয়ে যে 2টো জঙ্গি বিমান ভূপাতিত করা হয়েছে। যদি এমন কিছু করতে পারে তাহলে বুঝে যান, আমরা ধরে নিব যে হ্যাঁ,
সেও যথেষ্ট প্রস্তুতি নিয়ে গিয়েছে। আরেকটা কথা না বললেই নয়, শুরুতে যেটা বলছিলাম একটু রিপিট হয়, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের স্টেটমেন্ট, ট্রাম্পের বক্তব্য, এই পুরো জিনিসটাই কিন্তু দেখেন বেশ কিছুদিনের প্রস্তুতি ছিল। এটা কিন্তু হুটহাট কোনো হামলা হয়নি, এটা বুঝে নিতে হবে। তো বিষয়টা যদি ইসরায়েল যদি দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে এমন একটা লক্ষ্যবস্তু ঠিক করে এগোয়, তাহলে সেই ইসরায়েলকে প্রতিহত করতে হলে বা রুখে দিতে হলে আপনাকেও সেভাবে পাল্টা আরো বেটার প্ল্যান নিয়ে, বেটার প্রিপারেশন নিয়ে তাকে কাউন্টার করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারবেন। অনেক ধন্যবাদ রাহিদ এজাজ। সবশেষ আবু সাইদ খান, আমরা 30 সেকেন্ড সময় আছে, যদি আপনি কিছু যুক্ত করতে চান। আমি যেটা বলতে চাই যে ধরুন এই যুদ্ধে তো যদি ভারসাম্য আনতে হয়, তো ইরানকে 3টে জিনিসের পর গুরুত্ব দেওয়া উচিত। একটা হলো তার আত্মমুখী শক্তি, সেই শক্তি রয়েছে তার, কিন্তু তার বন্ধু দরকার, যেটা রাহিদ এজাজও বলেছেন, তার বন্ধুটা দরকার। সেই বন্ধু হচ্ছে তার প্রতিবেশী দরকার, এবং প্রতিবেশীর সঙ্গে তার সমর্থনটা যেটা যে কোনো ফর্মে হয় এটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে এখানে দুটো বৃহত্তর রাষ্ট্র, যারা মার্কিন ইউনিপোলার ওয়ার্ল্ডের বাইরে যাদের অবস্থান, চীন এবং রাশিয়া, তাদের ভূমিকাটা কি হবে সেটা গুরুত্বপূর্ণ। এর উপর নির্ভর করছে আগামী দিন মধ্যপ্রাচ্য কিংবা ইরানের বিষয়টা কোথায় গিয়ে গড়াবে। অনেক ধন্যবাদ আবু সাইদ খান, ধন্যবাদ রাহিদ এজাজ, এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকে। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।